গুড ইভিনিং বন্ধুরা, আজ 22 অক্টোবর বুধবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশ। আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ থেকে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে পরীক্ষার্থীদের। আগামী 15 নভেম্বরের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে। 2 লক্ষ টাকার কম আয়ের পরিবারের শিক্ষার্থীরা বিনামূল্যে পাবেন। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য 1200 টাকা এবং স্বীকৃত প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থীদের 900 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের ফি 350 টাকা এবং ব্যবহারিক ফি 300 টাকা। ত্রিপুরা রাজ্যে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ 23 অক্টোবর বন্ধের আহ্বানের প্রেক্ষিতে ত্রিপুরা সরকার গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্ধ সত্ত্বেও উল্লিখিত দিনে রাজ্যের সব সরকারি দপ্তর, সরকার অধিগৃহীত সংস্থা এবং রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন অফিসে স্বাভাবিকভাবে কাজকর্ম চলবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সব সরকারি কর্মচারী এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের নিয়মিত দায়িত্ব পালন বাধ্যতামূলক। কর্মচারীদের হাজিরা সম্পর্কিত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ প্রশাসন দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং জনসাধারণের সুবিধার্থে বিশেষ নজরদারি রাখা হবে। সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে বন্ধের প্রভাবে যেন প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত না হয় তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ যোজনার হিতাধিকারীদের জন্য এসে গেল সুখবর। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আসবে পিএম কিষাণ যোজনার 21তম কিস্তির টাকা। নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই টাকা পেয়ে যাবেন দেশের কৃষকরা। পিএম কিষাণের গ্রাহকদের জন্য ভালো খবর, 21 নম্বর কিস্তি পাওয়ার জন্য তৈরি থাকুন। কেওয়াইসি করিয়ে নিন আজই। অ্যাকাউন্টে কেওয়াইসি না থাকলে 21তম কিস্তির 2000 টাকা আসতে অসুবিধা হতে পারে। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের যে কোনো দিন আসতে পারে পিএম কিষাণের 21তম কিস্তি। পিএম কিষাণ নিয়ে ইতিমধ্যে বড় ঘোষণা করা হয়েছে। ডবকার পর এবার গোয়ালপাড়ায় চলবে উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে তৈরি হয়েছে তালিকা। মাত্র 15 দিনের মধ্যে খালি করতে হবে দখলকৃত জায়গা। বেদখলকারীদের গড়ে গড়ে গিয়ে নোটিশ জারি করছে প্রশাসন। দীর্ঘ তালিকা নিয়ে প্রস্তুত হয়েছে প্রশাসন। গড়ে গড়ে গিয়ে প্রশাসন জারি করছে জাননী। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে গোয়ালপাড়ায় চলবে উচ্ছেদ অভিযান। মাত্র 15 দিনের মধ্যে বেদখলকারীদের জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্ছেদের নোটিশ পেয়ে বেদখলকারীদের মধ্যে এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 4 দিনের সফরে কেরল যাওয়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার দুর্ঘটনা। তিরুবনন্তপুরমের প্রমাদম স্টেডিয়ামে অবতরণের সময় হেলিপ্যাডের একটি অংশ ভেঙে পড়ে, যার ফলে হেলিকপ্টারটি ভারসাম্য হারিয়ে ফেলে। তবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীরা বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ এবং দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যায়। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে, হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে। অতিরিক্ত ভারের জেরে কপ্টারের পিছনের অংশ অনেকটা ঢুকে যায়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান আধিকারিকরা। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে চলা রাজনৈতিক তরজার মাঝেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটারদের পরিচয় যাচাইয়ে স্বচ্ছতা আনতে এবার সাইন প্রযুক্তি চালু করল নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এই নতুন ব্যবস্থা চালু হলে অনলাইন আবেদনের মাধ্যমে ভুয়ো অথবা ভুলভাবে নাম তোলার কিংবা মুছে দেওয়ার সম্ভাবনা কার্যত বন্ধ হবে। গত সেপ্টেম্বরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, অনলাইনে প্রায় 6000 ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা চলছে। তার দাবি ছিল, অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃত ভোটারদের নাম এবং তথ্য অপব্যবহার করে এই আবেদন জমা দেওয়া হচ্ছে। এমনকি ফর্ম জমা দেওয়ার সময় ব্যবহৃত মোবাইল নম্বরও প্রকৃত ভোটারদের ছিল না। এই বিতর্কের পরই নতুন পদক্ষেপে নামল নির্বাচন কমিশন।
কমিশনের আইনে পোর্টাল এবং অ্যাপে চালু হওয়া এই ই-সাইন ব্যবস্থা ব্যবহার করা যাবে ভোটার তালিকার নতুন রেজিস্ট্রেশন, নাম বাদ দেওয়া অথবা সংশোধনের ক্ষেত্রে, অর্থাৎ ফর্ম 6, 7 এবং 8 পূরণের মাধ্যমে। এবার থেকে আবেদনকারীকে তার আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে নিজের পরিচয় যাচাই করতে হবে। বিহারের আসন্ন নির্বাচনে মহিলা ভোটারদের আকৃষ্ট করতে আরজেডি নেতা তেজস্বী যাদব একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করে চলেছেন। এর মধ্যে জীবিকা সিএম দিদিদের মাসে 30,000 টাকা বেতন দেওয়ার প্রতিশ্রুতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তেজস্বী যাদব এই প্রসঙ্গে বলেন, একবার সরকার গঠন হলেই জীবিকা সিএম দিদিদের স্থায়ী করা হবে এবং তাদের মাসে 30,000 টাকা বেতন দেওয়া হবে। জীবিকা দিদিদের নেওয়া ঋণের সুদ মকুব করা হবে। আগামী 2 বছর তাদের সুদবিহীন ঋণ দেওয়া হবে। এছাড়াও জীবিকা দিদিদের অতিরিক্ত 2,000 টাকা ভাতা দেওয়া হবে এবং তাদের 5 লক্ষ টাকার বীমা করানো হবে। তেজস্বী বলেন, বিহারের মহিলাদের জন্য মাই বহিন মান যোজনার অধীনে যে 10,000 টাকা বিতরণ করা হয়েছে তা আসলে ঘুষ। অমিত শাহ নিজেও বলেছেন এটি ঋণ, যার অর্থ হলো এই টাকা ফেরত নেওয়া হবে। তেজস্বী বলেন, আজ আমরা আরও একটি ঐতিহাসিক ঘোষণা করতে যাচ্ছি। তেজস্বী যাদব নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে মহাজোট সরকার জীবিকা দিদিদের ঋণের সুদ মকুব করবে এবং তাদের আগামী 2 বছরের জন্য সুদবিহীন ঋণ প্রদান করবে। আগামী 7 নভেম্বর 2 দিনের অসম সফরে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 8 নভেম্বর তিনি গহপুরের বুলাগুড়িতে শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় 740 বিঘা জমিতে গড়ে উঠবে এই বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকার এই বিশ্ববিদ্যালয় খাতে প্রাথমিকভাবে 350 কোটি টাকা বরাদ্দ করেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত গত 18 অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী নির্মলার সফর নিয়ে এক বিস্তারিত বৈঠক করেছিলেন দিশপুরে। কালী পূজা এবং দীপাবলির দ্বিতীয় রাতে শিলচর মানুষের দখলে। শহরের প্রতিটি সড়কে মঙ্গলবার সন্ধ্যার পর পা ফেলার উপায় ছিল না। পথে নামেন হাজার হাজার মানুষ। রাত যত বাড়ে পাল্লা দিয়ে বাড়ে বীর। ছেলে বুড়ো, কিশোর কিশোরী, তরুণ তরুণী, গৃহবধূ কেউ বাদ নেই। ক্লান্তিহীন চলে পথ চলা। মালুগ্রাম, ইটখোলা, জানিগঞ্জ, শ্মশান রোড, হাসপাতাল রোড, অম্বিকাপট্টি, রাঙ্গিরহারি, বিলপার, শরৎপল্লী, তারাপুর শিববাড়ি রোড, তারাপুর কালীমোহন রোড, সৎসঙ্গ আশ্রম রোডের মোড়, ন্যাশনাল হাইওয়ে, যেদিকে তাকানো যায় শুধু মানুষ আর মানুষ। এমন ভিড় দেখে পুজো দর্শনার্থীরাই বারবার মন্তব্য করছেন, এত ভিড়, এত দুর্গাপূজার নবমীর রাতকে বীরের প্রতিযোগিতা হলে হারিয়ে দেবে। শিল্পের ছোঁয়ায় এবং পরিবেশনার নতুনত্বে কালীপূজার আকর্ষণ অনেক বেড়ে যায়। সোমবার কালীপূজা থাকায় যারা পুজোয় ব্যস্ত ছিলেন, বেরোতে পারেননি, তারা সপরিবারে পথে নেমেছেন গতকাল। পায়ে হাঁটা তো রয়েছেই, সঙ্গে বাইক, অটো, টুকটুক, 4 চাকার হালকা গাড়িসহ সব পথে নেমেছে। পরিণতিতে পুলিশ কর্মীদের গাম জড়াতে হয়েছে বীর এবং যানবাহন নিয়ন্ত্রণে। অরুণাচল প্রদেশের গণ জঙ্গলে আসাম রাইফেলস এবং আলফা স্বাধীনের 7 জঙ্গির মধ্যে তুমুল সংঘর্ষ হয় রাতে। নিহত হয় কন্টি অসম ওরফে অবিকেশ্বর মারান নামের এক ক্যাডার। ও ছাড়া মায়ানমার ভিত্তিক জঙ্গি সংগঠন NSCN-KY এর সঙ্গে সংঘর্ষ হয়। সূত্রের খবর, এই হামলায় অন্তত 5 জন জঙ্গি নিহত হয়েছেন, যার মধ্যে 3 জন ছিল সংগঠনের এক শীর্ষ নেতার দেহরক্ষী। ওই নেতা গুরুতর আহত অবস্থায় কোনোভাবে পালাতে সক্ষম হন। নিরাপত্তা সূত্রে জানা গেছে, হামলাটি অত্যন্ত প্রেসিশন গাইডেড ছিল, যা ইঙ্গিত দেয় উচ্চ পর্যায়ের গোয়েন্দা ইনপুট এবং আধুনিক নজরদারি প্রযুক্তির ব্যবহার। যদিও ভারতীয় সেনা অথবা অন্যান্য নিরাপত্তা বাহিনী আনুষ্ঠানিকভাবে এই অভিযানে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেনি, তবে গোটা ঘটনাটি অত্যন্ত সমন্বিত এবং পূর্ব নির্ধারিত সামরিক পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবার শেষ খবর। উদারবন্দ পানগ্রাম এলাকায় ভয়ঙ্কর বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে একটি বাড়ির গেটে ধাক্কা মারেন অভিষেক পাল ওরফে বিশ্ব। তার বয়স 25 বছর। মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। তিনি উদারবন্দ ঠালি গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
জানা যায় অভিষেক পাল বুলেট বাইক নিয়ে উদারবন্দ থেকে নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় পানগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটি রাস্তার পাশে থাকা একটি বাড়ির গেটে জুড়ে ধাক্কা মারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। গতকাল তার শেষকৃত্য সম্পন্ন হয়। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।